মুজিব শতবর্ষ উদযাপনে 10 দিনের অনুষ্ঠানমালার পর্দা উঠছে কাল। দেশি বিদেশি শিল্পীদের মহড়া। অনেক ইভেন্টে আমরা পার্টিসিপেট করেছি, কিন্তু এরকম একটা অসাধারণ প্রত্যেকের একটা আগ্রহ বন্ধু রাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রের, এবং আমাদের যে 10 দিনের কর্মসূচি, সেই 10 দিনের কর্মসূচিতে 5 দিনের কর্মসূচিতে আমাদের বন্ধু রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা উপস্থিত থাকবেন। এখানে যারা উপস্থিত হবেন তাদের প্রত্যেককেই করোনা পরীক্ষা করে আসতে হবে। যদি কোনো কারণে পজিটিভ হয় তিনি আসতে পারবেন না। 5 দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত স্মৃতিসৌধ। বর্ণিল সাজে সেজেছে দেশ, রাজধানী জুড়ে নিরাপত্তা মহড়া। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মারা গেলেন বিএনপি নেতা মওদুদ আহমদ। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন তিনি। মির্জা ফখরুল ও ওবায়দুল কাদেরের শোক। আবহাওয়া পরিবর্তনেই শক্তিশালী হয়ে উঠছে করোনা। আজও 26 জনের মৃত্যু, শনাক্ত 1700-র উপরে। অ্যান্টিবডি তৈরির পরও আক্রান্ত হচ্ছে কিনা জানতে গবেষণার তাগিদ। মুজিব শতবর্ষ উদযাপনের ঠিক আগেই জাতি পেল সুখবর। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখালো শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। বগুড়ার শেরপুরে প্রায় 100 বিঘা জমির উপর নির্মিত এই প্রতিকৃতি নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 10 দিনের অনুষ্ঠানমালার পর্দা উঠবে কাল। আগামীকাল বিকেল 4:30 থেকে প্রতিদিন এই অনুষ্ঠান চলবে 26 মার্চ পর্যন্ত। এতে যোগ দিতে ঢাকায় আসছেন 5 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। জাতীয় প্যারেড গ্রাউন্ডে দেশি বিদেশি শিল্পীরা শেষ মুহূর্তের মহড়ায় চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছেন মূল আয়োজনের। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। বহুল প্রতীক্ষিত মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে এই মঞ্চ সরব হয়ে উঠেছে সব অনিশ্চয়তা আর শঙ্কা ভেদ করে। জাতীয় প্যারেড গ্রাউন্ডে 17 মার্চ থেকে 26 মার্চ টানা 10 দিন বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই জোড়া আয়োজন উদযাপনে এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সবাই। এই আয়োজনে অংশ নিতে বাংলাদেশের আমন্ত্রণে ঢাকায় আসছেন প্রতিবেশী 5 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান সহ বিশিষ্ট অতিথিরা। দেশীয় শিল্পীদের পাশাপাশি সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গ নিয়ে মঞ্চ মাতাবেন ভিনদেশি শিল্পীরাও। শেষ সময়ের মহড়ায় তাই বিরতিহীন ব্যস্ততা তাদের। চিরঞ্জীব মুজিবের চেতনায় এই 10 দিনের আয়োজন মূলত সম্পন্ন হবে চিরন্তন মুজিব থিমের ওপর। প্রতিদিন আলাদা আলাদা থিমে পরিবেশিত হবে বিভিন্ন অনুষ্ঠানমালা। প্রথম দিনে থাকবে ভেঙেছে দুয়ার এসেছে জ্যোতির্ময় থিমের ওপর পরিবেশনা। এছাড়া প্রতিদিনই সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করবেন ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, জাপান, ভারত সহ বিভিন্ন দেশের শিল্পীরা। বাংলাদেশের এই উদ্যোগে সামিল হতে পেরে খুশি অতিথি শিল্পীরাও। অনেক ইভেন্টে আমরা পার্টিসিপেট করেছি, কিন্তু এরকম একটা অসাধারণ কি আরেকটা কথার সঙ্গে যোগ করি যে আমাদের দুজনেরই, মমতার এবং আমারও, আমাদের পিতৃকুল মাতৃকুলের জন্মস্থান কিন্তু বাংলাদেশ। প্রথম পর্বে আলোচনা ও পরের পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে বলে জানালেন আয়োজক কমিটির নীতি নির্ধারকরা। তারা বলছেন মুজিব ও স্বনির্ভর বাংলাদেশের বার্তা তুলে ধরা হবে এই আয়োজনে। এখানে যারা উপস্থিত হবেন তাদের প্রত্যেককেই করোনা পরীক্ষা করে আসতে হবে। যদি কোনো কারণে পজিটিভ হয় তিনি আসতে পারবেন না। প্রত্যেকের একটা আগ্রহ বন্ধু রাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রের, এবং আমাদের যে 10 দিনের কর্মসূচি, সেই 10 দিনের কর্মসূচিতে 5 দিনের কর্মসূচিতে আমাদের বন্ধু রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা উপস্থিত থাকবেন। 10 দিনে প্রায় 5000-এর বেশি শিল্পী এই অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করবেন। বুধবার বিকেল 4:30টায় প্যারেড গ্রাউন্ডে উদ্বোধনী পর্বে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলির পাশাপাশি উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।
মুজিব জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে পুরো দেশ। সে খবর জানাতে কারওয়ান বাজার এলাকায় আছেন সহকর্মী কামরুজ্জামান মামুন, এবং দেশের বাইরেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ফ্রান্স থেকে সে খবর জানাবেন লুৎফর রহমান বাবু। সরাসরি যাব তাদের কাছে। প্রথমে যাচ্ছি মামুনের কাছে। মামুন। ইমদাদ, মন মাতানো আলোকসজ্জায় সেজেছে রাজধানী ঢাকা, আর সাজবেই বা না কেন, যার বলিষ্ঠ নেতৃত্বে পাক বাহিনীকে হারিয়ে বিশ্বের মানচিত্রে জায়গা করে নিয়েছিল স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ। সেই বাংলাদেশের স্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের একেবারে শেষ লগ্নে আমরা এখন রয়েছি, অর্থাৎ কিছুক্ষণ পরেই 101তম জন্মদিবস উদযাপনের জন্য আসলে পুরো জাতি প্রস্তুত রয়েছে। এবং এই যে মুজিববর্ষ, এই মুজিববর্ষ উদযাপনের পুরো প্রস্তুতি কিন্তু সম্পন্ন, অর্থাৎ রাজধানী ঢাকায় ঘুরলে দেখা যাবে যে এইটি আসলে আমাদের উৎসবের নগরীতে পরিণত হয়েছে। অর্থাৎ প্রত্যেকটি গুরুত্বপূর্ণ স্থাপনা, সরকারি বেসরকারি দপ্তর, সচিবালয়, আদালত ভবন, অনেকে ব্যক্তি উদ্যোগেও কিন্তু তার যে ভবন তাতে আলোকসজ্জার ব্যবস্থা করেছেন। শুধু যে বিভিন্ন ভবন তা নয়, বিভিন্ন যে হোটেল রেস্টুরেন্টগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু আমরা দেখেছি যে ব্যাপক রকম আলোকসজ্জার, দৃষ্টিনন্দন আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। এবং প্রত্যেকটি এই আলোকসজ্জাতেই কিন্তু প্রত্যেকটি এই যে সাজসজ্জা, এর মধ্যে কিন্তু বাংলাদেশকে ফুটিয়ে তোলা হয়েছে, বাংলাদেশের ঐতিহ্যকে ফুটিয়ে তোলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতার রঙকে ফুটিয়ে তোলা হয়েছে। অর্থাৎ লাল সবুজের প্রাধান্য রয়েছে এই পুরো যে রাজধানী ঢাকা, এই রাজধানী ঢাকার যে আজকের এই দৃষ্টিনন্দন দৃশ্য, এই পুরো দৃশ্যপটেই কিন্তু লাল সবুজের ছড়াছড়ি। জানিয়ে রাখি যে শুধু যে এরকম উৎসবের নগরীতে পরিণত হয়েছে, এত দৃষ্টিনন্দন শোভা বৃদ্ধি পাচ্ছে সব জায়গায় তা না, বিভিন্ন রকম নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা পুরো রাজধানীতে দেখেছি যে নিরাপত্তার বলয় গড়ে তোলা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু মহড়া দেয়া হয়েছে রাজধানী জুড়ে, নিরাপত্তা মহড়া, যাতে আসলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা যাতে না থাকে। সে কারণে যেহেতু জাতীয় প্যারেড গ্রাউন্ডে কিন্তু 10 দিন ব্যাপী অনুষ্ঠানমালা শুরু হতে যাচ্ছে আগামীকাল থেকে, এবং এই কারণেই যেহেতু বিদেশি মেহমানরা আসবেন বাংলাদেশে, শুধু বিদেশি মেহমানদের জন্যই না, বাংলাদেশের মানুষের এই যে গৌরবোজ্জ্বল ইতিহাস, সেই ইতিহাসের যিনি স্রষ্টা অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আসলে একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। বঙ্গবন্ধু না হলে যেমন স্বাধীনতা হতো না, তেমনি আসলে স্বাধীনতার যে সুবর্ণ জয়ন্তী, এই সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে বাঙালি। এবং এই কারণেই কিন্তু সব মিলিয়ে এই যে উৎসব, এই উৎসবটি আসলে আমাদের কাছে প্রাণের একটি উৎসব, বাঙালির কাছে প্রাণের একটি উৎসব। এবং এই যে আলোকসজ্জা, সাজসজ্জা, এটি দেখতে কিন্তু অনেকেই আসছেন, সেলফি তুলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন। আসলে এটি একটি উৎসবের নগরীতে পরিণত হয়েছে। এতটুকু ছিল ঢাকা থেকে আমার কাছে। আমরা চলে যাচ্ছি ফ্রান্সে, সেখান থেকে জানাবেন সহকর্মী লুৎফর রহমান বাবু। মামুন, আপনি আসলে যেমনটি বলছিলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশে আসলে এখন উৎসব পালিত হচ্ছে, নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হচ্ছে। ঠিক তেমনিও কিন্তু ইউরোপের বিভিন্ন দেশের বাংলাদেশ দূতাবাস এবং স্থানীয় আওয়ামী লীগ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেছে। তবে আসলে কোভিড-19-এর কারণে স্বাস্থ্যগত ঝুঁকির বিবেচনায় কিংবা স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলো বিবেচনায় নিয়ে বেশিরভাগ দেশেই ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন দূতাবাসগুলো বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করেছে। কিছুক্ষণ আগে আমি ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসের সাথে আসলে কথা বলেছিলাম, তো তারা সর্বশেষ প্রস্তুতি নিয়ে কাজ করছে। অর্থাৎ উৎসবের যে নানা অনুষ্ঠানগুলো রয়েছে, সেই উৎসবের নানা অনুষ্ঠানগুলোকে নিয়ে তারা এখন প্রস্তুতির কাজগুলো চলছে। আমি তাদের সাথে কথা বলেছিলাম। তারা আসলে দিনের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে তারা অনুষ্ঠানের শুরু করবে। পরবর্তীতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, অন্যান্য ধর্মীয় বা বাইবেল, গীতা পাঠ এবং ত্রিপিটক পাঠ করা হবে, এবং পরবর্তীতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ, সেই সাথে বাংলাদেশ দূতাবাসের প্রধান রাষ্ট্রদূতের বক্তব্য এবং শিশু কিশোরদের অংশগ্রহণে আসলে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সেখানে কেক কাটা হবে। আমি এখানে আপনাকে জানিয়ে রাখি, এর প্রতি বছর কিন্তু আরো উৎসবের আয়োজন করা হতো, কিন্তু কোভিড-19-এর কারণে ফ্রান্সের বাংলাদেশ দূতাবাস যেমন বড় ধরনের কোনো অনুষ্ঠান আয়োজন করতে পারছে না, তেমনি ইউরোপের
ইউরোপের অন্যান্য দেশেও কিন্তু সেভাবে আসলে অনুষ্ঠান আয়োজনের সুযোগ নেই বা তারা আসলে করতে পারছে না। তবে ফ্রান্সের বাংলাদেশ আওয়ামী লীগ তেমনি সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের পক্ষ থেকে বেশ কয়েকটি ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সেই অনুষ্ঠানগুলো যাতে কিছুটা হলেও ঝাঁকজমকপূর্ণ হয় কিংবা আনন্দ থাকে, সে কারণে তারা সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে এবং সেই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে স্থানীয় শিল্পীদের পাশাপাশি আসলে বাংলাদেশের অতিথি শিল্পীরা যেমন অংশগ্রহণ করবেন এবং সেখানে বঙ্গবন্ধুর জীবনী এবং অন্যান্য বিষয় নিয়ে যে আলোচনা অনুষ্ঠানগুলো থাকবে সেই অনুষ্ঠানগুলোতেও বাংলাদেশ থেকে আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ যারা আছেন তারা সেখানে অংশগ্রহণ করবেন। আরেকটু আমি আপনাকে জানিয়ে রাখি যে বঙ্গবন্ধু জাতির জনকের ঐতিহাসিক যে 7 মার্চের ভাষণ সেটি কিন্তু ইউনেস্কোতে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্থান করে নিয়েছিল। তো এই ছিল ইউরোপের এখানে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে যে অনুষ্ঠানমালার সর্বশেষ। ফিরছি স্টুডিওতে এমদাদের কাছে। দেশের বাইরেও জন্ম শতবার্ষিকী উপলক্ষে মুজিব জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সে খবর আমাদেরকে জানাচ্ছিলেন ফ্রান্স থেকে লুৎফর রহমান বাবু এবং এর আগে দেশের খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী কামরুজ্জামান মামুন। আমরা পরের খবরে চলে যাব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সন্ধ্যা 6:30টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান এই রাজনীতিবিদ। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পেশায় সুনামধন্য আইনজীবী, কিন্তু সে পরিচয় ছাপিয়ে দেশ বরেণ্য রাজনীতিবিদ তিনি। মহান মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের সঙ্গে থাকলেও 3 দফা দল পাল্টে বিএনপি, জাতীয় পার্টি, পরে আবার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন এই নেতা। ক্যারিয়ারের সূচনা লগ্ন থেকে নানাবিধ কর্মকাণ্ডের কারণে যেমন নন্দিত হয়েছেন, আবার বারবার দল বদলে হয়েছেন সমালোচিত। তিনি ব্যারিস্টার মওদুদ আহমদ। 1940 সালের 24শে মে নোয়াখালীর কোম্পানিগঞ্জে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন মওদুদ আহমদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করে লন্ডন থেকে বার অ্যাট ল ডিগ্রি অর্জন করেন তিনি। এরপর দেশে এসে উচ্চ আদালতে দায়িত্ব পালন শুরু করেন ব্যারিস্টার মওদুদ। মুক্তিযুদ্ধের আগে তিনি কাজ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে। 1977-এর পর মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের উপদেষ্টা থাকা অবস্থায় মন্ত্রিত্ব পান। এরপর তাকে দায়িত্ব দেওয়া হয় উপপ্রধানমন্ত্রীর। এমনকি পালন করেন এই নেতা। শিল্প, পরিকল্পনা, আইন, বিচার ও সংসদ বিষয়ক, বিদ্যুৎ, পানি, রেল, সড়ক ও যোগাযোগ এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। অন্যদিকে নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে 5 বার সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন তিনি। জীবনের পড়ন্ত সময়ে শারীরিক নানা জটিলতায় ভুগেছেন তিনি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। প্রথমবারের মতো নৌপথে ভারতে যাচ্ছে খাদ্যপণ্য। নরসিংদী থেকে 3 দিনেই কলকাতায় পৌঁছাবে জাহাজ। অর্থনৈতিকভাবে আরও এক ধাপ এগোলো বাংলাদেশ। দেশে টানা 7 দিন ধরে কোভিড-19 শনাক্ত হচ্ছেন 1000-এর বেশি। টানা 2 দিন মারা গেছেন 26 জন করে, শনাক্ত 1700-র বেশি। আবহাওয়ার পরিবর্তনে শক্তিশালী হয়ে উঠছে করোনা ভাইরাস, আর যুক্তরাজ্যের নতুন স্ট্রেইন দেশে করোনা ভাইরাস ছড়াতে ভূমিকা রাখতে পারে বলে মনে করেন কোনো বিশেষজ্ঞ। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, স্বাস্থ্যবিধি মানাতে আরও কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, যদিও লকডাউনে যাওয়ার পরিকল্পনা আপাতত নেই। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্টে বিস্তারিত। দেশে ফের ঊর্ধ্বমুখী কোভিড-19 সংক্রমণ। সব সূচকেই পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে। মঙ্গলবারও প্রাণহানি 26 জনের, আর শনাক্ত 1719 জন। এ নিয়ে টানা 7 দিন শনাক্ত হলো 1000-এর বেশি। চাপ বাড়াচ্ছে হাসপাতালগুলোতেও। ফেব্রুয়ারির শেষ দিনের 1381 জন থেকে বেড়ে এখন হাসপাতালে ভর্তি কোভিড আক্রান্ত ব্যক্তির সংখ্যা 2260 জন। করোনা ভাইরাস যখন ক্রমেই চোখ রাঙাচ্ছে, তখনও স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে ঢিলেঢালা মনোভাব। ব্যাগের মধ্যে মাস্ক রাখি, শেষ হয়ে গেছে, এখন কিনবো। গাড়িতে রেখে আসছে তো দোকানে আসছিলাম, এই জন্য আর কি মাস্ক ছাড়া আসছে। করতে পারি না ভুলের কারণে, হয়তো দেখলাম যে 2 মিনিটের রাস্তা। বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়ার পরিবর্তনে শক্তিশালী হতে পারে করোনা ভাইরাস। ইউকে ভ্যারিয়েন্টটা 6 জন বা 7 জনের মধ্যে পাওয়া গেলে তার মানে বেশ কয়েক হাজার লোকের মধ্যে এটা ছড়িয়ে পড়েছে বলে ধারণা। ইউকে ভ্যারিয়েন্ট বা অন্য কোনো ভ্যারিয়েন্ট এটার জন্য দায়ী না, এটা বাংলাদেশে যে ভ্যারিয়েন্টটি আছে সেই ভ্যারিয়েন্টই ছড়াচ্ছে। এদিকে করোনা পরিস্থিতির লাগাম টানতে জনসমাগম হয় এমন স্থানসহ সব ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি নিশ্চিতে কঠোর হতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা পাওয়া গেছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। সাবধানতা অবলম্বন করার জন্য, মাস্ক পরাটা একদম বাধ্যতামূলক করার জন্য, প্রয়োজনে এতে
আমাদের আইন প্রয়োগকারী সংস্থার সাহায্য নেওয়ার জন্য এটা আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া বিদেশ থেকে ফেরা ব্যক্তিদের কোয়ারেন্টিন কঠোরভাবে নিশ্চিতের নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের শীর্ষ পর্যায় থেকে। ফারুক ভাইয়া, রবিন। 122 কোটি টাকা খরচে 30,000 বীর নিবাস নির্মাণ করবে সরকার। সকালে একনেক সভায় অনুমোদন দিয়ে প্রকল্পের কাজ চলতি অর্থ বছরে শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও এসব ভবন নির্মাণ কাজ শিখতে 48 লাখ টাকা ব্যয়ে প্রকল্প প্রস্তাবনায় রাখা হয়েছে সরকারি 16 কর্মকর্তার বিদেশ ভ্রমণ। তবে মোট ব্যয়ের তুলনায় এই অর্থ খুবই সামান্য উল্লেখ করে পরিকল্পনা কমিশন বলছে জেনে বুঝেই প্রকল্পে রাখা হয়েছে বিদেশ ভ্রমণ। জুবাইর ফয়সালের রিপোর্টে বিস্তারিত। উন্নয়ন প্রকল্পের প্রস্তাব মানেই নানামুখী খাতে খরচ, আবার কখনো অপ্রাসঙ্গিক বিদেশ সফর। এতে অপচয় হয় সরকারি অর্থের। এমন প্রবণতা বন্ধে বরাবরই পরিকল্পনা কমিশনকে কঠোর অবস্থান নিতে বলা হয় সরকারের উচ্চ পর্যায় থেকেই। কিন্তু তার ফল নিয়ে এখনো রয়েছে প্রশ্ন। এর মধ্যেই বীর মুক্তিযোদ্ধাদের জন্য সারা দেশে 30,000 বীর নিবাস নির্মাণ প্রকল্পে 16 কর্মকর্তার বিদেশ ভ্রমণের জন্য রাখা হয়েছে 48 লাখ টাকা। যদিও বিদেশ যাত্রার পক্ষে সাফাই গেয়ে পরিকল্পনা কমিশন বলছে অন্য দেশ কিভাবে স্বাধীনতা সংগ্রামে শহীদদের মর্যাদা দিয়েছে সেই অভিজ্ঞতা নেবেন কর্মকর্তারা। মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে, তারা কিভাবে সেই সব স্পিরিট আপডেট করে, তাদের জন্য কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে, এগুলি কিছুটা দেখার দরকার আছে। সভায় অনুমোদন দেয়া হয়েছে পিরোজপুরের পল্লী অবকাঠামো উন্নয়ন, পদ্মার ভাঙন থেকে শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলা রক্ষা প্রকল্প। তবে কার্যতালিকায় থাকলেও ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পটি প্রত্যাহার করেছে আইসিটি মন্ত্রণালয়। একটি প্রকল্প আইসিটি ডিভিশন প্রত্যাহার করে নেন, যেটা তারা পরে আবার পেশ করবেন। তো মূলত আজকে 6টি এজেন্ডা ছিল এবং 6টি প্রকল্পই অনুমোদিত হয়েছে। এই 6টি প্রকল্পে মোট ব্যয় হলো প্রাক্কলিত ব্যয়ে 5,619 কোটি 45 লক্ষ টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থ বছরের 24তম সভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে রাজশাহী মহানগরীর সড়ক উন্নয়ন ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ প্রকল্প দুটিও। জুবাইর ফয়সাল, সময় সংবাদ। তার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দুপুরে নরসিংদীর ঘোড়াশাল জেটি থেকে প্রথমবারের মতো নৌপথে খাদ্যপণ্য রপ্তানির উদ্বোধন করা হয়। এ সময় নৌ প্রতিমন্ত্রী ঝামেলামুক্ত ও সাশ্রয়ী পণ্য রপ্তানির আশার কথা জানান। অর্থনৈতিকভাবে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সবার। নরসিংদী থেকে নিজামুদ্দিনের ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। এক একটি খাদ্যপণ্যের কার্টুন যেন জানান দিচ্ছে নৌপথে রপ্তানি বাণিজ্যের নতুন সম্ভাবনা। নৌপথে এতদিন ভারত থেকে বাংলাদেশে শত শত জাহাজ ভর্তি পণ্য আনার রীতি থাকলেও রপ্তানি এটাই প্রথম। বিশেষ করে নৌ প্রোটোকল চুক্তির আওতায় এতদিন লাল সবুজের পতাকাবাহী খালি জাহাজ ভারতে গিয়ে ফ্লাই অ্যাশ নিয়ে দেশে ফিরত। মঙ্গলবার নরসিংদীর ঘোড়াশাল জেটি থেকে ভারতগামী খাদ্যপণ্যবাহী জাহাজ উদ্বোধনের মধ্য দিয়ে স্বাধীনতার 50 বছর পর সেই খরা কাটল। প্রথম চালানে এমভি আলিফ লাম মিম জাহাজে বাংলাদেশ থেকে 25,000 কোমল পানীয় রপ্তানি করা হচ্ছে। বাংলাদেশ ও ভারতের পতাকাবাহী জাহাজটি খুলনার আংটিহারা নৌবন্দর কাস্টমসে আনুষ্ঠানিকতা শেষে কলকাতা গিয়ে পৌঁছাতে সময় লাগবে 3 দিন। নৌপথে কানেক্টিভিটির জন্য আপনারা নতুন যুগের উন্মোচন করেছেন। আমাদের বেনাপোলে স্যার 15 দিন ধরে 20 দিন ধরে ট্রাক আটকিয়ে থেকেছে। আজকে স্যার আপনারা দোয়া করবেন, আমরা কিন্তু আশা করি 2 দিনের মাঝেই কিন্তু স্যার আমরা কিন্তু কলকাতায় হয়তো পৌঁছে যাব। আজকের এই যে জাহাজটা যাচ্ছে প্রায় 40টা ট্রাকের সমান মালামাল নিয়ে যাচ্ছে এবং সময় লাগবে মাত্র 3 দিন। 40টা ট্রাকে করে এই মাল নিলে এর চাইতে প্রায় 30 থেকে 35 ভাগ কম খরচে এই পণ্যটা পরিবহন করা যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে নৌ প্রতিমন্ত্রী বলেন, নৌপথে রপ্তানি শুরুর মাধ্যমে পরিবহন ব্যয় অনেক কমে যাবে। ধীরে ধীরে নৌপথে আরও রপ্তানি বাড়ানোর মাধ্যমে ভারতের সাথে বাণিজ্য ঘাটতি কমে আসবে বলেও প্রত্যাশা করেন তারা। ভবিষ্যতে অন্যান্য পণ্য দেশের বাইরে যাবে, শুধু আছে কলকাতা নয়, আমরা আসাম, ভুটান, বিভিন্ন আশেপাশের যে দেশগুলো আছে সেগুলোতে আমরা এই পণ্য পাঠাতে চাই। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ ভারত নৌ প্রোটোকল চুক্তির আওতায় স্বাধীনতার 50 বছর পর এসে বাংলাদেশ থেকে যে নৌপথে খাদ্যপণ্য রপ্তানি শুরু হলো, এর মাধ্যমে কিছুটা হলেও বাণিজ্য ঘাটতি কমে আসবে। তবে তারা বলছেন, এই একই চুক্তির আওতায় বাংলাদেশ থেকে ভারতগামী যে যাত্রীবাহী জাহাজ চলাচল শুরু হয়েছিল, সেই একইভাবে যদি এই খাদ্যপণ্য রপ্তানি বন্ধ হয়ে যায় তাহলে বাণিজ্য ঘাটতি থেকেই যাবে। মুজিব শতবর্ষ উদযাপনের ঠিক আগেই জাতি পেল সুখবর।
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখালো শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। বিশ্বের সবচেয়ে বড় ক্রপফিল্ড মোজাইক হিসেবে গিনেজের অফিসিয়াল সাইটে এ তথ্য দেওয়া হয়। গত 9 মার্চ গিনেজের প্রতিনিধি দল বগুড়ার শেরপুরে প্রায় 100 বিঘা জমির উপর ধান দিয়ে অঙ্কিত জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতি পরিদর্শন করে প্রতিবেদন জমা দেন। আর আজ এলো এই সুখবর। আহমেদ সালিহিন জানাচ্ছেন বিস্তারিত। যে দেশের মাটির পরতে পরতে যার নাম, তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলার স্বাধিকার আন্দোলনে যিনি বুক চিতিয়ে লড়ে গেছেন, তিনি লক্ষ কোটি মানুষের অন্তর জুড়ে। যার অনুপ্রেরণায় স্বাধীনতার লাল সূর্য উদিত হয়েছে এই বাংলায়, তারই জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আঁকা হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতি। কোনো রং তুলির আঁচড়ে নয়, বরং বাংলার কৃষকের ফসলি জমিতে ধানের চারায় রোপণ করা তার প্রতিকৃতি এবার নাম লেখালো বিশ্বের সবচেয়ে বড় ক্রপফিল্ড মোজাইক বা শস্যচিত্র হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। বাংলাদেশ সময় বিকেলে গিনেজের ওয়েবসাইটে ওঠে বঙ্গবন্ধুর এই প্রতিকৃতি। 1,19,430.273 বর্গমিটার বা প্রায় 100 বিঘা ফসলি জমিতে ধান দিয়ে অঙ্কন করা হয় এই মুখচ্ছবি। বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের প্রত্যন্ত বালান্দার গ্রামে বিশাল ক্যানভাসে ধানের চারায় আঁকা হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতি। গত 9 মার্চ গিনেস ওয়ার্ল্ডের প্রতিনিধি দল তাদের শর্তের চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে প্রতিবেদন জমা দেয় গিনেস কর্তৃপক্ষের কাছে। এরপরই মঙ্গলবার আসে এ সাফল্য। জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় পরিষদের উদ্যোগে ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের সার্বিক সহযোগিতায় কৃষকের মাঠে আঁকা হয় এই শিল্পকর্ম। চীন থেকে আনা বেগুনি রঙের হাইব্রিড ধানের চারা F1 ও দেশীয় সবুজ রঙের ধানের চারা জনকরাজ ব্যবহার করা হয়েছে এই শস্যচিত্রে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা।